কেউ কিছু বলবে, জেলে পুরে দাও। শুধু জেলে পোড়া নয়, তাদেরকে নানাভাবে খুনের আসামি করে দাও। গোটা বাংলাদেশের 9 মাসের চিত্র ছিল এটাই। বিগ বিগ ব্র্যান্ডস তারা ভারতে ইনভেস্টমেন্ট করতে চাইছে, কলকারখানা হবে, তারপর ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ে ভারতের স্টক এখন মারাত্মক চড়ায় বিকোচ্ছে। তিনি বাংলাদেশে জুড়ে যে একটা নারকীয় ধ্বংসযজ্ঞ চলেছে এই 8-9 মাস ধরে, তার কি হবে? তার কোনো বিচার হবে না। অর্থাৎ কোথাও তাসলিমা নাসরিন তার জন্য বিচার হয়, তাকে গারদে পড়া হয়, এই ব্যাপারটা কিন্তু তাসলিমা নাসরিন বলছেন। তাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ছিল হচ্ছে ডক্টর ইউনূসের কাছে প্রধান গলার কাঁটা। তিনি জানতেন যে যখন শপথ নিচ্ছেন পেছনে একেবারে বটবৃক্ষের মতো তিনি দাঁড়িয়ে আছেন, দণ্ডায়মান সেই 3 বাহিনীর প্রধান। সেই ছবিটা আপনাদের কাছে নিশ্চয়ই মনে আছে। 86 বছর বয়সী মানুষ একজন যে এরকম লোভী, ক্ষমতা পিপাসু হতে পারেন, এটা অনেকেই ধারণা করতে পারেননি। তাই তিনি অক্লেশে অম্লান বদনে বলেছিলেন যে সমন্বয়করা চেয়েছে, তাই ওদের খুশি করার জন্য আমি ক্ষমতার দায়িত্ব নিয়েছি। নির্বাচিত সরকার তৈরি করে দিয়ে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফিরে যাবে, এই ছিল হচ্ছে সেনাবাহিনীর উদ্দেশ্য। কিন্তু তার আগে 5ই আগস্টের সময় থেকে কিন্তু একটা প্রবল সংখ্যা ছিল বাংলাদেশের মানুষের মনে। সত্যিই কি ছাত্র জনতার বিক্ষোভের পর যে শেখ হাসিনা চলে গেলেন, তারপর কি বাংলাদেশে একটা শান্তি আসবে, বা সেনাবাহিনী কি ক্ষমতা দখল করবে? কেননা সেনাবাহিনী তো বাংলাদেশে অতীতে এইভাবে ক্ষমতা দখল করেছে যে ভারত সরকার কখনো যাকে আশ্রয় দেয় তার সঙ্গ কখনো ছাড়ে না। দলাই লামার ক্ষেত্রেও যা হয়েছে ঠিক তেমনভাবে শেখ হাসিনার প্রতিও তাই হবে। এইরকম একজন প্রাক্তন অবসরপ্রাপ্ত একজন মেজর জেনারেলের কাছ থেকে আসে, সতর্ক হয়ে যায় ভারত। শুধু তাই না, তীব্র একটা স্টেটমেন্ট তার কাছ থেকে আছে। ভারত এটা যে ভালোভাবে কখনোই নেবে না, এ ব্যাপারে কিন্তু আগাম সতর্কতা বারবার আমি রিয়াকশনে দিয়েছি। আমেরিকা এখন মাগাতে তারা আচ্ছন্ন। মাগা মানে মেক আমেরিকা গ্রেট এগেইন, এবং সেই ক্ষেত্রে গিয়ে তারাও নজর দিয়েছে হচ্ছে ব্যবসায়, এবং দরকার পড়লে তাদের সামনে যে প্রতিপক্ষ হিসাবে দাঁড়াবে তাদেরকে শুল্ক যুদ্ধের মধ্যে ফেলবে। রাশিয়া ভারতকে কিন্তু প্রতি মুহূর্তে গ্রিন সিগন্যাল দিয়ে যাচ্ছে, যে কোনো পরিস্থিতিতে সে ভারতের সাথে থাকবে। 8টা মাস অপেক্ষা করতে হয়েছিল, তারপর শুরু হয়েছিল 3রা ডিসেম্বর চরম অ্যাকশন। বাচ্চা বাচ্চা মেয়েদের রেপ হয়েছে, তাদের কোনো বিচার হয়নি। উল্টে দর্শক গলার শিরা ফুলিয়ে বলছে যে এটাই আজকের নতুন বাংলাদেশ। ভারত কিন্তু কড়া অবস্থান নিয়ে রেখেছে। তাই দ্রুত নির্বাচন ছাড়া বাংলাদেশের কোনো পথ নেই। নির্বাচন পারলে 2 মাসের মধ্যে নির্বাচন হলে বাংলাদেশ হয়তো এই যাত্রায় এবারেও বেরিয়ে যাবে। নচেত ওই ডিসেম্বর জানুয়ারির মধ্যে যদি এক্কাদোক্কা খেলতে থাকে এই মুহূর্তে, তাহলে বাংলাদেশ কিন্তু ক্রমশ গাড্ডায় পড়বে। আজকে কেমন যেন মনে পড়ছে সেই ইউনূস সাহেবের সেই কথাটা, রিসেট বাটনে চাপ মারব। রিসেট বাটন তিনি চিপেছিলেন। রিসেট বাটন চিপে দেওয়ার পর কি হলো না, গোটা বাংলাদেশ জুড়ে নরমের যজ্ঞ শুরু হয়েছিল, এবং যাকে পারো কেস দাও, একটা একটা লিগ ধরে ধরে জবাই কর, এই ছিল হচ্ছে রাজপথের স্লোগান। স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ, রাজশাহী রাজপথ, চট্টগ্রামের রাজপথ। রিসেট বাটনে চাপ দিয়ে তখন তিনি বেজায় আনন্দে প্রত্যেক দিন হচ্ছে বড় বড় 5 স্টার 7 স্টার হোটেল, সেই হোটেলে বিভিন্ন সভা সেমিনার, এবং যারা যারা ওই উপদেষ্টা হয়েছেন তারা তখন রীতিমতো হচ্ছে ভোগ করছেন। কেউ কেউ হচ্ছে কারোর মাথায় ছাতা ধরছে, কেউ হচ্ছে কোনো জায়গায় ব্রিজ উদ্বোধন করতে যাচ্ছেন, সামান্য হচ্ছে বাঁশের ব্রিজ উদ্বোধন হচ্ছে, সেখানে গিয়েও ফটো সেশন চলছে। এই যে ধ্যাসটামো,
এই ধ্যাসটামো চলছিল দীর্ঘদিন ধরে। কেউ কিছু বলবে, জেলে পুরে দাও। শুধু জেলে পোড়া নয়, তাদেরকে নানাভাবে খুনের আসামি করে দাও। গোটা বাংলাদেশের 9 মাসের চিত্র ছিল এটাই। আর আমাদের উপর ক্রমাগত গাল যে বাংলাদেশের ব্যাপারে বেশি মাথা ঘামাবেন না, তার থেকে উত্তর পূর্ব ভারতের দিকে মাথা ঘামান। যখন বাংলাদেশে ডক্টর ইউনূস কি পালাবেন, শেখ হাসিনা কি ফিরবেন, সেনা অভ্যুত্থান কি হবে, গোটা বাংলাদেশ জুড়ে একটা আবার ঝড় ওঠার আগে যেন একটা নৈঃশব্দ চলছে। ঠিক তখন উত্তর পূর্ব ভারতে নরেন্দ্র মোদী আসছেন এবং সেখানে তিনি বাণিজ্য সম্মেলন করবেন। বাণিজ্য সম্মেলনটা অবশ্য শুরু হয়ে গেছে। ইতিমধ্যে 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবেন গৌতম আদানি। দেশি বিদেশি শিল্পপতিরা আসছেন। কেউ কেউ হচ্ছেন ভারতে এখন অ্যাপেল থেকে শুরু করে বিশ্বের যাবতীয় বিগ বিগ ব্র্যান্ডস তারা ভারতে ইনভেস্টমেন্ট করতে চাইছে। কলকারখানা হবে, তারপর ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ে ভারতের স্টক এখন মারাত্মক চড়ায় বিকোচ্ছে। আর তখন বাংলাদেশে চলছে এরকম অচল অবস্থা। রিসেট বাটন টিপেছিলেন তিনি। এখন প্রশ্নটা হচ্ছে যে ডক্টর ইউনূসের ভবিষ্যৎটা কি? আমি কিছু বলছি না, তাসলিমা নাসরিনের পোস্ট দেখছিলাম। তাসলিমা নাসরিন রয়েছে এটাকে আমেরিকায় বা অন্য কোনো দেশে যেন তিনি না যেতে পারেন। তবে আমেরিকার হয়ে তিনি যদি কিছু কাজ করে থাকেন, আমেরিকা তো অতটা অনুদান নয়, নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হবে। তার কারণ কিন্তু তাকে কেন ছেড়ে দেওয়া হবে? তিনি তৌহিদি জনতাকে উত্তেজিত করেছেন। তিনি বাংলাদেশে জুড়ে যে একটা নারকীয় ধ্বংসযজ্ঞ চলেছে এই 8-9 মাস ধরে, তার কি হবে? তার কোনো বিচার হবে না। অর্থাৎ কোথাও তাসলিমা নাসরিন তার যেন বিচার হয়, তাকে গারদে পড়া হয়, এই ব্যাপারটা কিন্তু তাসলিমা নাসরিন বলছেন এই কারণেই যে ইউনূস তিনি বাংলাদেশে যে পরিস্থিতিটা তৈরি করলেন এবং যেভাবে উত্তেজিত করে দিয়েছিলেন মানুষকে এবং বিভিন্নভাবে বিভক্ত করেছিলেন বাংলাদেশকে ইউনিফিকেশনসের বদলে, সেটা বাংলাদেশকে ক্ষত শুকোতে অনেক অনেক সময় লাগবে। এখন প্রশ্নটা হচ্ছে ঠিক কেন এমনটা হলো, ঠিক কোন জায়গায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে। বাংলাদেশের ইতিহাস আমরা যদি দেখি, সেখানে বহুবার সেনা অভ্যুত্থান ঘটেছে। 1975 সালে একটা অভ্যুত্থানের মাধ্যমে মেজর ডালিম বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে হত্যা করেন এবং তারপর গোটা পরিবারের যারা যারা ছিলেন প্রত্যেককে হত্যা করা হয়। বেঁচে গিয়েছিলেন শুধু শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহেনা, এবং তারাই শেখ বংশের প্রদীপ হয়ে বাংলাদেশের আওয়ামী লীগকে ধারণ করেছেন। আওয়ামী লীগ যত সময় গেছে বিভিন্ন সংঘর্ষের মাধ্যমে, বিভিন্ন সময় তার উপর নিষেধাজ্ঞা, বহু অত্যাচার, সমস্ত কিছু পেরিয়ে আওয়ামী লীগ বাংলাদেশ তথা এই উপমহাদেশে একটি বড় রাজনৈতিক সত্তা হিসাবে সকলের মধ্যেই প্রতিষ্ঠিত। বাংলাদেশের রাজনীতির চর্চা, বাংলাদেশের ইতিহাস চর্চা করতে গেলে আওয়ামী লীগ ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। সেই ইতিহাস যতই বিকৃত করা হোক বা ইতিহাসে অনুল্লেখ করা হলো, যে ইতিহাসটা তারা নির্মাণ করতে চাইবেন সেটা পড়ার কেউ উৎসাহ পাবেন না, এবং ঠিক তাই হয়েছে। বাংলাদেশে নিত্য নৈমিত্তিক ফরমান জারি করেছেন, সংস্কারের নামে অযথা জনগণকে বিব্রত করা হয়েছে এবং গোটা ব্যবস্থাটাকে অর্থনৈতিক যেগুলো মেরুদণ্ড ছিল সেই সমস্ত জায়গার উপর ভয়ঙ্কর ক্ষতি সাধন হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। এইভাবে কলকারখানায় আগুন লাগিয়ে দিয়ে, শ্রমিক শ্রেণীকে পথে বসিয়ে দিয়ে মালিকদের রীতিমতো দেশ ছাড়া করার মতো ঘটনা সাম্প্রতিক সময় কোনো দেশের ইতিহাসে হয়েছে কি না অন্তত আমার জানা নেই। ডক্টর ইউনূস তখনও চুপ, তিনি তখনও ভাষণ দিচ্ছেন। ওয়াকারুজ্জামান, যিনি বাংলাদেশের সেনাপ্রধান, পরিস্থিতিকে নিরূপণ করার চেষ্টা করছেন। তার কারণ হচ্ছে তিনি জানেন এক জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপর এই মুহূর্তে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। তাই তিনি যে পদক্ষেপটা করেছিলেন, তিনি জেনারেলদেরকে কিন্তু প্রথম সংহত করেছিলেন। তার বিরুদ্ধে সেনাবাহিনীর দুজন ক্রমাগত চেষ্টা করেছে তাদেরকে সরিয়ে দিয়ে যাতে একটা অভ্যুত্থান বা কু করানো যায়, এবং সমন্বয়ক যারা ছিলেন তারা জনতাকে সাথে নিয়ে এবং কোথাও কোথাও শিবিরকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর যে ভবন, রাষ্ট্রপতি ভবন, সেখানে অবস্থান নিয়েছিল। কিন্তু সেই
সেনাবাহিনী সেটা ব্যর্থ করে দিয়েছিল। তাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ছিল হচ্ছে ডক্টর ইউনূসের কাছে প্রধান গলার কাঁটা। তিনি জানতেন যে যখন শপথ নিচ্ছেন পেছনে একেবারে বটবৃক্ষের মতো তিনি দাঁড়িয়ে আছেন, দণ্ডায়মান সেই 3 বাহিনীর প্রধান। সেই ছবিটা আপনাদের কাছে নিশ্চয়ই মনে আছে। অনেক কিছু ঘটেছে পেছনে, বঙ্গবন্ধুর ছবি, শপথ নিচ্ছেন ডক্টর ইউনূস বাদ বাকি যারা উপদেষ্টা। তারপর কি হলো, বঙ্গবন্ধুর ছবি শুধু সরেনি, বঙ্গবন্ধুর 32 ধানমন্ডির বাড়িকে গুড়িয়ে দেওয়া হয়েছিল। এমনি গর্বভরে বলেছিলেন রিসেট বাটনে চাপ দিয়েছে, অর্থাৎ ইতিহাসটাকে তিনি মুছে দিতে চেয়েছিলেন। রিসেট বাটন বা কম্পিউটার বা অ্যালগরিদম গোটা পৃথিবীতে যে ব্যবস্থাটা নিয়ে আসছে সেটা হচ্ছে, আমরা যদি জানি 10,000 বা 15 বছরের সভ্যতার ইতিহাস, কিন্তু সেই সভ্যতার ইতিহাস হয়তো আরও গভীরে, সেটাই কিন্তু নিয়ে আসছে। আর ওনার রিসেট বাটনে যে সমস্ত উড়ে যাওয়ার বদলে যে সেই ঘটনার ছবিগুলো যে আবার সামনে চলে আসবে, এটা ডক্টর ইউনূস বুঝতে পারেননি, বোঝার ক্ষমতাও তার ছিল না। 86 বছর বয়সী মানুষ একজন যে এরকম লোভী, ক্ষমতা পিপাসু হতে পারেন, এটা অনেকেই ধারণা করতে পারেননি। তাই তিনি অক্লেশে অম্লান বদনে বলেছিলেন যে সমন্বয়করা চেয়েছে, তাই ওদের খুশি করার জন্য আমি ক্ষমতার দায়িত্ব নিয়েছি, কিন্তু নির্বাচন দিয়ে তারপর আমি চলে যাব, মানে সন্ন্যাস নেব। 86 বছর বয়সী একজন বলছেন এটা করার পর সন্ন্যাস নেবেন, ভালো কথা। তো নির্বাচনটা কবে করবেন? এই যে এই ব্যবস্থার কথা যে আপনি বলছেন, নির্বাচনের কোনো তিনি নির্দিষ্ট ডেট দেননি। ডেটটা কিন্তু দিয়েছিলেন ওয়াকারুজ্জামান। বলে গেলে চলবে না, তিনি প্রথম বলেছিলেন ডিসেম্বর মাসে নির্বাচন হবে, খুব বেশি হলে এটা জুন অবধি গড়াতে পারে। তারপর একটি স্থায়ী একটি নির্বাচিত সরকার তৈরি করে দিয়ে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফিরে যাবে, এই ছিল হচ্ছে সেনাবাহিনীর উদ্দেশ্য। কিন্তু তার আগে 5ই আগস্টের সময় থেকে কিন্তু একটা প্রবল সংখ্যা ছিল বাংলাদেশের মানুষের মনে। সত্যিই কি ছাত্র জনতার বিক্ষোভের পর যে শেখ হাসিনা চলে গেলেন, তারপর কি বাংলাদেশে একটা শান্তি আসবে, বা সেনাবাহিনী কি ক্ষমতা দখল করবে? কেননা সেনাবাহিনী তো বাংলাদেশে অতীতে এইভাবে ক্ষমতা দখল করেছে। সর্বশেষ যিনি মাইনুদ্দিন সেনাবাহিনীর প্রধান জেনারেল, তিনি ক্ষমতা দখল করেছিলেন। তারপর হোসেন মোহাম্মদ এরশাদ, তার ক্ষমতা দখল, এবং তার ক্ষমতা দখলকে তাকে সরিয়ে দেওয়ার জন্যে 2 চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এবং বিএনপি তারা একসাথে হয়েছিল। পরিস্থিতি এরকমই। তার কারণ রাজনীতিতে একটা কথা চলে, রাজনীতিতে চলে যদি কোনো স্বৈর শাসন যদি উপস্থিত হয়, তখন একটা যুক্তফ্রন্ট বা গণতান্ত্রিক ফ্রন্ট তৈরি হয়। এই যুক্তফ্রন্টের ধারণাটা বিশ্বের বিভিন্ন দেশে দেশে তৈরি হয়েছে। অতীতে যখন হিটলারের ফ্যাসিজমের বিরুদ্ধে, তখন ডিমিট্রভ লাইন বলে একটি রাজনৈতিক থিসিস সামনে আসে, সেখানে যুক্তফ্রন্টের থিওরিটা যুক্ত হয়। এই ডিমিট্রভ ছিলেন একজন বিশিষ্ট মার্কসিস্ট তাত্ত্বিক, তিনি এই যুক্তফ্রন্টের থিওরিটা দিয়েছিলেন। গোটা উপমহাদেশে আমরা যদি দেখি, ভারতবর্ষেও হয়েছে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার পর গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজনৈতিক শক্তি একত্রিত হয়ে জনতা পার্টি তৈরি করে নির্বাচনে পরাভূত করে 1977 সালে। তাই বাংলাদেশে হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধেও এটা হয়েছিল। সেই সময় 2 চিরপ্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা এবং খালেদা জিয়া তারা হাত মিলিয়েছিলেন। আবার যখন সেই শাসন চলে যায়, তখন 2 প্রতিপক্ষ আবার সম্মুখ সমরে উপস্থিত হন। এমনই সম্মুখ সমর হয়েছিল যে বাংলাদেশে এক সময় ভেবে দেখুন যে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড বিস্ফোরণ হয়েছিল। বিশাল গ্রেনেড বিস্ফোরণে অনেক নেতা নেত্রী মারা যান এবং শেখ হাসিনা কানে তিনি গুরুতর চোট পান, তার শ্রবণ শক্তি অনেকটাই হারিয়ে যায়, দৃষ্টিশক্তি অনেকটা কমে আসে এবং তিনি বিভিন্ন সময় চিকিৎসাধীন থাকেন। ভারতবর্ষে থাকাকালীন তিনি চিকিৎসা নিচ্ছেন। দক্ষিণ ভারতের ভালো ভালো হাসপাতালগুলো রয়েছে, তার চিকিৎসার জন্য ভারত সরকার সর্বস্ব উজাড় করে দিয়েছে এবং এটা ভারত সরকারের ঘোষিত নীতি। শুরুর দিন থেকে একটা কথা বলেছিলাম যে ভারত সরকার কখনো যাকে আশ্রয় দেয় তার সঙ্গ কখনো ছাড়ে না। দলাই লামার ক্ষেত্রেও যা হয়েছে ঠিক তেমনভাবে শেখ হাসিনার প্রতিও তাই হবে এবং ভারত সরকার কোনো অনির্বাচিত সরকারের সাথে শুধু উপর একটা সম্পর্ক রাখে, কখনোই গভীর কোনো কূটনৈতিক সম্পর্ক বা অন্য কোনো সম্পর্কে সে যায় না। এখন সম্পর্ক এমন একটা জায়গায় ভারতের চাপ কতটা প্রবল হয়েছে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। ঘটনাক্রম ঘুরতে থাকে, খেলাটা ঘুরতে থাকে সেদিনই যেদিন ভারতের বিদেশ মন্ত্রকের যিনি মুখপাত্র রণধীর জয়সওয়াল
তিনি পরিষ্কার করে বলে দিলেন বাংলাদেশের এই ঘটনা এবং অপারেশন সিঁদুরের পর বাংলাদেশে বেশ কিছু কিন্তু লক্ষণ দেখা গিয়েছিল। অতি উৎসাহে বাংলাদেশের এই এনসিপি বা বিভিন্ন বাংলাদেশে আইএসআই যারা অ্যাসেট রয়েছে পাকিস্তানের, তারা বিভিন্নভাবে সংগঠিত হচ্ছিল এবং তাদের মধ্যে থেকে উত্তর পূর্ব ভারতকে দখল করে নেবার এইটাই হচ্ছে শ্রেষ্ঠ সময়। এইরকম একজন প্রাক্তন অবসরপ্রাপ্ত একজন মেজর জেনারেলের কাছ থেকে আসে, সতর্ক হয়ে যায় ভারত। শুধু তাই না, তীব্র একটা স্টেটমেন্ট তার কাছ থেকে আছে। ভারত এটা যে ভালোভাবে কখনোই নেবে না, এ ব্যাপারে কিন্তু আগাম সতর্কতা বারবার আমি রিয়াকশানে দিয়েছি। তার কারণ প্রত্যেকটা অ্যাকশান রিয়াকশানস থাকে, আর ভারত যখন নিজে অ্যাকশান মোডে যায় তখন গোটা দুনিয়া জুড়ে বিভিন্ন যে সব শক্তিগুলো থাকে, অপশক্তি বিভিন্ন, যারা বিভিন্নভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ছিন্নভিন্ন করার জন্য বা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিপর্যস্ত করার জন্য নানা রকম তারা ছলচাতুরি করতে থাকে, তাদের কিন্তু তখন রিয়াকশান নেবার মতো পরিস্থিতিও কিন্তু বিরাট একটা বিষম বস্তু হয়ে দাঁড়ায়। বাংলাদেশ এরকমভাবে তাল ঠুকছিল অনেক দিন ধরে, ভারতকে উত্তেজিত করছিল। ভারতকে উত্তেজিত করতে গিয়ে তারা পাকিস্তানের শরণাপন্ন হয়েছিল এবং পাকিস্তানকে সঙ্গে নিয়ে তারা ভেবেছিল যে আমেরিকান যে ডিপ অ্যাসেটস যারা রয়েছে, ডিপ স্টেট, তাদের পাশে এসে দাঁড়াবে। আমেরিকা এখন মাগাতে তারা আচ্ছন্ন, মাগা মানে মেক আমেরিকা গ্রেট এগেইন, এবং সেই ক্ষেত্রে গিয়ে তারাও নজর দিয়েছে হচ্ছে ব্যবসায়, এবং দরকার পড়লে তাদের সামনে যে প্রতিপক্ষ হিসাবে দাঁড়াবে তাদেরকে শুল্ক যুদ্ধের মধ্যে ফেলবে। চায়নাও তাই, চায়নার বৈদেশিক নীতি যেরকম, চিরকালই চায়না ইনভেস্টমেন্ট করে, কিন্তু যখনই সেই দেশের রাজনৈতিক পরিস্থিতি খুব অস্থির হয়ে ওঠে তখন কিন্তু ইনভেস্টমেন্টের ব্যাপারে চায়না কিন্তু অনেক সতর্ক হয়ে যায়। পাকিস্তানের ক্ষেত্রেও তাই হচ্ছে। বালুচিস্তানে তারা যে সিপ্যাক প্রকল্প বা গাদার যে প্রকল্পটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখন তারা হাত গুটিয়ে রয়েছে, তার কারণ বালুচিস্তান স্বাধীনতার প্রশ্নে সেখানে অনেক চাইনিজ ইঞ্জিনিয়ারকেও খতম করে দিয়েছে। চায়না এগুলো গভীরভাবে দেখে। তারা বৈদেশিক নীতিতে চিরকালই অন্যের দেশের রাজনীতিতে কখনোই কোনোভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করে না। এমনকি 4 দশক চায়না কোনো যুদ্ধও করেনি, কিন্তু তারা ইনভেস্টমেন্ট বা বাণিজ্যের প্রতি কিন্তু অত্যন্ত দায়বদ্ধ। সেই সুযোগটা নিতে চেয়েছিল ডক্টর ইউনূস, একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন, এবং যদি আমেরিকাকে রোপ করা যায়, ঠিক 1971 সালে যে সিচুয়েশন তৈরি হয়েছিল, একদিকে তখন বাংলাদেশের মুক্তিবাহিনী, অন্যদিকে ভারত তাকে ট্রেন করছে, এবং তার সাথে সাথে হচ্ছে রাশিয়া ভারতকে কিন্তু প্রতি মুহূর্তে গ্রিন সিগন্যাল দিয়ে যাচ্ছে, যে কোনো পরিস্থিতিতে সে ভারতের সাথে থাকবে। 8টা মাস অপেক্ষা করতে হয়েছিল, তারপর শুরু হয়েছিল 3রা ডিসেম্বর চরম অ্যাকশান, এবং তার রিয়াকশানে অনেকবার বলেছি 93,000 সৈন্য 2 হাত তুলে দাঁড়িয়ে আছে। তাদের যে অস্ত্র, যেটা তাদের সম্পদ একজন সৈন্যের, সেটা মাটিতে ভূপাতিত। রিয়াকশান ছিল তখন এরকমই, ঠিক এরকমই রিয়াকশানের সামনে কিন্তু পড়তে হতে পারে বাংলাদেশকে আগামী সময়। এবং ডক্টর ইউনূস, ইতিহাস একটা কথা বলে, হিস্ট্রি রিপিট বাট নট ইন সেম অর্ডার। তিনি ভেবেছিলেন 1971-এর মতোই ওরকম একটা কম্পোজিশনস তৈরি করতে পারবেন। চায়নাকে লালমনির হাট দেখানো হচ্ছে, ভারতকে হুমকি দেওয়া হচ্ছে তার চিকেন নেক। কোথাও ভারতের কাছে কিন্তু আজ সুবর্ণ সুযোগ এসে উপস্থিত হয়েছে। ভারত সরকার রাষ্ট্র সেটা কি করবে সেটা তাদের ব্যাপার, তার কারণ হচ্ছে রংপুরের যে চিকেন নেক সেটা রক্ষা করতে পারবেন তো? ভারতের চিকেন নেককে টার্গেট করতে গিয়ে রংপুরটা আবার হাতছাড়া হবে না তো? এইসব প্রশ্নগুলো এখন সামনে ভিড় করে আসছে। আর ডক্টর ইউনূস ভাবছেন কোথায় যাওয়া যায়। প্যারিস সুন্দর জায়গা, আড্ডা দেওয়া যায়, তার বিভিন্ন রকম সেখানে অনেক সহানুভূতিশীল তার প্রতি মানুষজন রয়েছেন, কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তো তার সাথে দেখাই করতে চাননি। তাহলে তিনি যাবেন কি করে? অগত্যা ভরসা ট্রাম্প, দ্যাট মাইক্রো ফিনান্সম্যান, তিনি হয়তোবা ফুল নিয়ে অপেক্ষা করছেন, মনে মনে ভাবছেন, আবার আশঙ্কাও করছেন। আগে ভিডিওতে আমি বলেছিলাম যে তিনি যদি পালাতে চান, একটা রিক্সাওয়ালা তাকে রিক্সায় তুলবে কি না সন্দেহ আছে। অনেকেই চাইছেন যে তাকে জেলে বন্দি করা হোক, তার কারণ বহু এক্সট্রা জুডিশিয়াল হত্যাকাণ্ড হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর প্রতি যে অন্যায় আচরণ করা হয়েছে, সেই সমস্ত কিছুতে এই 8-9 মাসের এক বিস্তৃত ইতিহাস। বহু মানুষের সম্পত্তি হানি হয়েছে, বহু মানুষ প্রাণ হারিয়েছে, এবং সবচেয়ে বড় অগুন্তি কিশোরী বাচ্চা মেয়েদের রেপ হয়েছে, তাদের কোনো বিচার হয়নি। উল্টে দর্শক গলার শিরা ফুলিয়ে বলছে যে এটাই আজকের নতুন বাংলাদেশ।
নতুন বাংলাদেশ যে রিসেট বাটনে তিনি চাপ দিয়েছিলেন সেটা এখন ফ্রাঙ্কেনস্টাইন হয়ে তার গলা চেপে ধরছে। তাই ডক্টর ইউনূস, আপনি এখন ভাবুন আপনার কাছে আর কোন পথ খোলা রয়েছে। আপনি সেই বিরল ব্যক্তিত্ব যিনি প্রথম বলেছিলেন ক্ষমতায় আসার আগে উত্তর পূর্ব ভারতে আগুন জ্বলবে যদি বাংলাদেশে আগুন জ্বলে। বাংলাদেশে তো আগুন জ্বলতেই থাকছে, জ্বলছেই। আপনি উত্তর পূর্ব ভারতে আগুন জ্বালাবার কথা বলেছিলেন, এখন বলছেন উত্তর পূর্ব ভারত যেহেতু ল্যান্ডলক, তারপর সেখানে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হোক। কিন্তু আপনাকে ছাড়া সম্প্রসারণ হবে। ওই যে বললাম, আপনি যখন সময় গুনছেন তখন উত্তর পূর্ব ভারতের বিজনেস সামিট হচ্ছে, গ্লোবাল বিজনেস সামিট। সেখানে ইনভেস্টমেন্টের ফুলঝুরির মতো ইনভেস্টমেন্ট আসছে। আর আপনি নিজের দেশে যে কল কারখানাগুলো তৈরি হয়েছিল জিয়াউর রহমানের সময় বা হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদের সময়, যা ফুলে ফলে আরও সমৃদ্ধ হয়েছিল শেখ হাসিনার সময়, সেগুলোতে আগুন জ্বালিয়ে ধ্বংস করেছেন। কোথাও কোথাও গান পাউডার ব্যবহার করে আগুন জ্বালিয়ে উড়িয়ে দিয়েছেন। কোথাও কোথাও এমন পরিস্থিতি হয়েছে যে কল কারখানাগুলোকে ছেড়ে পালাতে হয়েছে মালিকদের। আর বাংলাদেশ ক্রমশ নিরন্ন হতে থেকেছে। এমন অবস্থায় ভাববেন না এই সময় দাঁড়িয়ে ভারত আপনার প্রতি খুব সহানুভূতিশীল থাকবে। এখন পর্যন্ত যে সিমটমগুলো দেখতে পাচ্ছি, ভারত কিন্তু কড়া অবস্থান নিয়ে রেখেছে। তাই দ্রুত নির্বাচন ছাড়া বাংলাদেশের কোনো পথ নেই। নির্বাচন পারলে 2 মাসের মধ্যে নির্বাচন হলে বাংলাদেশ হয়তো এই যাত্রায় এবারেও বেরিয়ে যাবে। নচেত ওই ডিসেম্বর জানুয়ারির মধ্যে যদি এক্কাদোক্কা খেলতে থাকে এই মুহূর্তে, তাহলে বাংলাদেশ কিন্তু ক্রমশ গাড্ডায় পড়বে। এবং সেনাবাহিনীও সতর্ক রয়েছে, তার কারণ সেনাবাহিনী জানে যে তাকে সরিয়ে দিয়ে, পথের কাঁটাকে সরিয়ে দিয়ে কোনো আইএসআই ব্যাকড এরকম রয়েছে, ফৈজুর রহমান নামটা তো অনেকবার বিভিন্ন সময় এসছে। তারা কি এখন ঠিকঠাক আছেন? কি বলছেন তারা? এই সমস্ত কিছুই খোঁজখবর রাখছি আর দেখতে থাকছি। তবে শেষ যে কথাটাকে বলে দিই, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে যদি তিনি থেকে যান তাহলে তাকে মানবার কেউ নেই, কেউ তাকে মানবে না। একা ঘরে বৃদ্ধ শাহজাহানের মতো তিনি বন্দি দশা থাকবেন, যেরকমভাবে সাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতিকে তিনি করেছেন। আর তিনি যদি ছেড়ে দেন তাহলে সেনাবাহিনী টেক ওভার করবে, নাকি শেখ হাসিনা ফিরে আসবেন? কারণ শেখ হাসিনা পদত্যাগ করেননি। অন্তর্বর্তী একটি সরকার তৈরি হবে নতুনভাবে, নাকি তৃতীয় অপশানের মধ্যে এটা থাকবে যে সরাসরি সেনাবাহিনী বাংলাদেশে হোসেন মোহাম্মদ এরশাদের মতো সরাসরি ক্ষমতা দখল করবেন? এবং তাহলে নিঃসন্দেহে বলতে হয় যে জনগণের আশীর্বাদ সেক্ষেত্রে থাকতে পারে বেশি। তার কারণ এই প্রথম বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনীর প্রতি জনগণের এক বিপুল সমর্থন দেখা যাচ্ছে। তারা আশঙ্কা করেছিলেন সেনাবাহিনী ক্ষমতা দখল করার জন্য 5ই আগস্টের ঘটনাটা ঘটেছিল, কিন্তু প্রথম রাতেই বেড়ালটা মেরে দিয়েছিলেন ওয়াকারুজ্জামান। তিনি বলেছিলেন আমি ক্ষমতা দখল করতে আসেনি। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে একটি অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, সেনাবাহিনী এখন রাজপথে থাকবে, তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা অর্জন করলো। এবং যখন একটি নির্বাচিত সরকার হবে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। তাই এক অন্য সেনাপ্রধানকে বাংলাদেশ দেখেছিল, যত দেখেছে তাকে তত ভালোবেসেছে। তাই এবারে যদি সেনাবাহিনী যদি ক্ষমতা দখল করে, নিশ্চুপ হয়ে যাবে না বাংলাদেশ আতঙ্কে বা ভয়, হয়তো গোলাপ ফুল নিয়ে তারা উপস্থিত হবে। আজকের মতো অ্যাকশন রিয়াকশন এই পর্যন্তই থাকছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন।